বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা জানো, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। তোমাদের সাথে ধারাবাহিকভাবে রয়েছি আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। তোমরা জানো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সের পাঠদান কার্যক্রম আমি পর্যায়ক্রমে পরিচালনা করছি। তোমাদের সাথে আজ রয়েছি 10 নম্বর লেকচার নিয়ে। আজকের লেকচারের শিরোনাম পণ্য বন্টন প্রণালী, সপ্তম অধ্যায়। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন লেকচারগুলো মনোযোগ সহকারে অনুসরণ করছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। এবার আমরা চলে যাই মূল আলোচনায়। দেখো, আজকের লার্নিং আউটকাম, বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা নেচার অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, বন্টন প্রণালীর গুরুত্ব, বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে ভ্যালু যোগ করে, বন্টন প্রণালীর কার্যাবলী, বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহারের কারণ, প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত, চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনস, চ্যানেল বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন, বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ, খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব, খুচরা ব্যবসায়ের প্রকারভেদ, শ্রেণী বিভাগ। এবার দেখো, আমরা আজকে মূল আলোচনায় আসি। বন্টন প্রণালী বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। তোমরা জানো যে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর জন্য বিভিন্ন চ্যানেলের প্রয়োজন হয় কিংবা বন্টন প্রণালীর প্রয়োজন হয়। সব পণ্য উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এর মাঝে যারা কার্যক্রম পরিচালনা করে, বন্টনের কাজটা কিংবা পৌঁছানোর কাজ যারা পর্যালোচনা করে, পরিচালনা করে, সম্পন্ন করে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই বন্টন প্রণালী। দেখো, উৎপাদকদের নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত এবং পণ্যের মালিকানা হস্তান্তর। পণ্য উৎপাদনের সাথে সাথে পণ্যের মালিকানা থাকে উৎপাদনকারীর কাছ থেকে, তারপর পণ্যের মালিকানা হস্তান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টিকে বন্টন প্রণালী বলা হয়। উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কাজ কারা পরিচালনা করে? বন্টন প্রণালীর সদস্যরা। উইলিয়াম জে স্ট্যান্টন says a distribution channel consists of the set of people and firm. A distribution channel consists of, বন্টন প্রণালী গঠিত কাদেরকে নিয়ে? the set of people and firm, লোকজন এবং জনগণ এবং ফার্ম সংগঠনের সাথে, ইনভলভড ইন দ্য ট্রান্সফার, যারা সম্পর্কিত বা জড়িত ট্রান্সফার এর সাথে, of title to a product as the product moves from producer to ultimate consumer or business user, যারা ব্যবসায়ী ব্যবহারকারী অথবা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবে, তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার কাজের সাথে যারা জড়িত। এখন দেখো, বন্টন প্রণালীকে বাজারজাতকরণ প্রণালী হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। এবং বন্টন প্রণালীর সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা বন্টন প্রণালীর কিছু নেচার বা বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমত, বন্টন প্রণালী ভোক্তা ও উৎপাদকের মাঝে যোগসূত্র স্থাপন করছে। দেখো, ভোক্তা আর উৎপাদনকারী মাঝে, উৎপাদকের মাঝে কিভাবে যোগসূত্র স্থাপন করে? উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেয় কারা? এই যে বন্টন প্রণালী। পণ্যের মালিকানা হস্তান্তর করছে উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এদের মাধ্যমে এরা মালিকানা গ্রহণ করে ফাইনালি যে ফাইনাল কনজিউমার, যারা চূড়ান্ত ভোক্তা বা বিজনেস ইউজার, ব্যবসায়ী ব্যবহারকারী যারা, তাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের কাছে পণ্যের মালিকানা হস্তান্তর করছে। বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন প্রকার বন্টন প্রণালী ব্যবহৃত হতে পারে। কিছু পণ্য আছে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তাদের কাছে চলে যায়, কিছু পণ্য আছে উৎপাদনকারীর কাছ থেকে খুচরা ব্যবসায়ের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায়, আবার কিছু দেখো উৎপাদনকারীর কাছ থেকে বা উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায়। তাহলে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন প্রকার বন্টন প্রণালী ব্যবহৃত হতে পারে। শূন্য স্তর বিশিষ্ট বন্টন প্রণালী ব্যবহার করা যায়, 1 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। আবার এর মাঝে দালাল ফরিয়া থাকতে পারে, এজেন্ট,
তাহলে 4 স্তর বিশিষ্ট বন্টন প্রণালীও ব্যবহার করা যায়। বাজারজাতকরণের সকল উপাদানের উপর বন্টন প্রণালীর প্রভাব বিস্তার করে। বাজারজাতকরণের অন্য যে সকল উপাদানগুলো রয়েছে, উপাদান বা মিশ্রণ রয়েছে বাজারজাতকরণের, তোমরা জানো বাজারজাতকরণের মিশ্রণ বা উপাদান 4টি। পণ্য মূল্য বন্টন প্রসার, বন্টন একটা, পণ্য মূল্য এবং প্রসারের উপরে বন্টন প্রণালীর প্রভাব রয়েছে। পঞ্চমত, বন্টন প্রণালী হলো কতগুলো মধ্যস্থ কারবারির সমাহার। বন্টন প্রণালী জানো যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, দালাল, ফড়িয়া, এজেন্ট, এদের সমষ্টিকে বা সমাহারকে বলা হয় এই যে বন্টন প্রণালী। তাহলে বন্টন প্রণালীর সদস্য কারা? পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, যারা এই মধ্যস্থ কারবারির ভূমিকা পালন করে। দেখো এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্রোডিউসার থেকে হোলসেলার, উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ী, রিটেইলার, খুচরা ব্যবসায়ী, তারপর কনজিউমার, ভোক্তার কাছে পণ্য পৌঁছায়। প্রোডিউসার উৎপাদনকারীর কাছ থেকে খুচরা ব্যবসায়ের মাধ্যমে কনজিউমারের কাছে পণ্য পৌঁছাচ্ছে। প্রোডিউসার থেকে সরাসরি কনজিউমারের কাছে, উৎপাদকের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানো যায়, এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। তারপর দেখো নেচার অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, যে পণ্যের এই বন্টন প্রণালীর কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে। এ ডিস্ট্রিবিউশন চ্যানেল ইজ দ্য সেট অফ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। সমষ্টি হলো কিসের? যারা স্বাধীন ব্যবসায় প্রতিষ্ঠান, ইনভলভড ইন দ্য মার্কেটিং এ প্রোডাক্ট অর সার্ভিস, যারা জড়িত মেকিং এ প্রোডাক্ট অর সার্ভিস অ্যাভেলেবল টু দ্য কাস্টমার্স অর বিজনেস ইউজার্স, চূড়ান্ত ভোক্তাদের কাছে অথবা ব্যবসায়ী ব্যবহারকারীর কাছে যারা পণ্য অ্যাভেলেবল করে দিচ্ছে, সরবরাহ করে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে, তাদের একটা সমষ্টি। স্বাধীন সমষ্টিকে বলা হয়, স্বাধীন সেটকে বলা হয় ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম স্টার্টস উইথ দ্য সিলেকশন অফ চ্যানেল মেম্বার্স। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমের তোমার বন্টন প্রণালীর যে ব্যবস্থা আছে, এর ডেভেলপমেন্ট, উন্নয়নটা শুরু হয় সিলেকশন অফ চ্যানেল মেম্বার্স। চ্যানেলের এই প্রণালীর সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে এর উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়। তারপর দেখো যে ইন দা হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রিজ ডিস্ট্রিবিউশন সিস্টেম মুভ টু দা কাস্টমার টু দা প্রোডাক্ট। যারা অতিথি পরায়ণ করে এবং ট্রাভেল ইন্ডাস্ট্রিগুলো আছে, ভ্রমণের যেই শিল্পগুলো আছে, তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, ডিস্ট্রিবিউশন প্রথা, বন্টন প্রণালীর প্রথা বা পদ্ধতি মুভ টু দা কাস্টমার টু দা প্রোডাক্ট, কাস্টমারদের কাছ থেকে পণ্যের দিকে ধাবিত হয়। যেমন দা হোটেল, রেস্টুরেন্ট, ক্রুজ শিপ অর এয়ারপ্লেন, এরা কিন্তু সরাসরি পণ্য তোমাকে আগে দেয় না, আগে তোমার সাথে এগ্রিমেন্ট, চুক্তিবদ্ধ হয়, এগ্রিমেন্ট অ্যান্ড এলিয়েন্স, চুক্তিবদ্ধ হয় বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, স্বাধীন ব্যবসায় সংগঠনের সাথে। তারপরে তোমাকে সেবা দিচ্ছে, কিসের মাধ্যমে দিচ্ছে? যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, বন্টন প্রণালীর মাধ্যমে। নেচার ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিস্ট্রিবিউশন হ্যাজ টু অ্যাসপেক্টস, দুটি দিক রয়েছে। একটি লজিস্টিক সাপোর্ট, কৌশলগত সমর্থন দেওয়া হয়, যেটা ফিজিক্যাল মুভমেন্ট অফ গুডস, পণ্যের যে গতিশীলতা তার মাধ্যমে, আর স্ট্র্যাটেজি, বিভিন্ন কৌশলের মাধ্যমে। হু পার্টিসিপেন্ট অ্যান্ড হোয়াই দে ডু, কাদেরকে অংশগ্রহণ করা হবে এবং হোয়াট দে ডু, কেন তারা এই কার্যক্রম পরিচালনা করবে। তাহলে এরা কার্যক্রম পরিচালনা করে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর জন্য, মধ্যস্থ কারবারি হিসেবে এরা কাজ করে। এবার দেখো পরবর্তী টপিকস, বন্টন প্রণালীর গুরুত্ব। বন্টন প্রণালী তো অবশ্যই গুরুত্ব বুঝতেই পারছো, যে উৎপাদনকারীর কাছ থেকে কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর জন্য বন্টন প্রণালী ব্যবহার করা হয়। আর যদি বন্টন প্রণালী ব্যবহার করা না হয়, তোমার কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোই অনেক কষ্টকর ব্যাপার, সেজন্য বন্টন প্রণালীর অনেক গুরুত্ব রয়েছে। দেখো উৎপাদনকারীর কাছ থেকে গুরুত্ব বা উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে বন্টন প্রণালীর গুরুত্ব, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, আর সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, এই তিন ভাগে ভাগ করা যায় বন্টন প্রণালীর গুরুত্বকে। উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, সময়গত উপযোগ সৃষ্টি করে। বন্টন প্রণালীর সদস্যরা কি করে? পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে দেয়, পণ্যের গুদামজাতকরণ করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে কিছু সময় ধরে রেখে
সময়গত উপযোগ সৃষ্টি করে। যেমন তোমরা জানো যে আলু একটা সিজনাল প্রোডাক্ট, কিন্তু কাস্টমাররা সারা বছর ব্যবহার করে। কিভাবে? সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে। এই কাজে উৎপাদনকারীকে সাহায্য করে কারা? বন্টন প্রণালীর সদস্যরা। মালিকানাগত উপযোগ সৃষ্টি, উৎপাদনকারী যখন পণ্য উৎপাদন করে তখন পণ্যের মালিকানা তার কাছে থাকে, কিন্তু যখন সে পণ্য বিক্রি করে দেয় তখন মালিকানা প্রথমে বন্টন প্রণালীর কাছে যায়, বন্টন প্রণালীর কাছ থেকে ফাইনালি কাস্টমারের কাছে চলে যায়। মালিকানাগত উপযোগ সৃষ্টি করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিয়ে। তারপর উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন, উৎপাদনকারীর ও ভোক্তার মধ্যে সংযোগ সাধনের কাজটি এই বন্টন প্রণালী করে থাকে, এজন্য এর গুরুত্ব অনেক বেশি। প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে বন্টন প্রণালীর সদস্য ওরা। বিস্তৃত বন্টন প্রণালী ব্যবহার করার কারণেই তোমার সব পণ্য প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব। তা না হলে উৎপাদনকারীর একার পক্ষে পণ্য কাস্টমারের কাছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হতো না। তাহলে বিস্তৃত বন্টনের কাজটা করছে কারা? বন্টন প্রণালীর সদস্যরা। অর্থ সংস্থান, অনেক সময় তোমার উৎপাদনকারীকে বন্টন প্রণালী অগ্রিম অর্থ দিয়ে থাকে, বিভিন্নভাবে অর্থ সংস্থান করে থাকে। ঝুঁকি গ্রহণ, উৎপাদনকারীর একার পক্ষে পণ্যের সব ঝুঁকি গ্রহণ করা সম্ভব হয় না। উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে বন্টন প্রণালীরাও ঝুঁকি গ্রহণ করে থাকে। প্রতিযোগিতা মোকাবিলা, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করেও কাস্টমারদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে তোমার বন্টন প্রণালীরা। তারাই মূলত প্রতিযোগিতা মোকাবিলা করে পণ্য কাস্টমারের কাছে পৌঁছায়, বিভিন্ন প্রতিযোগীদের ফেস করে। এবার দেখো ভোক্তাদের কাছ দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। বন্টন প্রণালী ব্যবহারের কারণে ভোক্তারা কি কি সুবিধা ভোগ করে? ব্যয় হ্রাস, ভোক্তারা অল্প অর্থ ব্যয় করে তোমার সে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে হাতের কাছেই। কিসের জন্য পাচ্ছে? এই বন্টন প্রণালী। তারা যদি উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করতে হতো তাদের, তাহলে অনেক বেশি সময়, অনেক বেশি অর্থ ব্যয় করতে হতো, কিন্তু বন্টন প্রণালীর সদস্যদের কারণে তারা অল্প সময় ব্যয় করে এবং অল্প অর্থ ব্যয় করে পণ্য পেয়ে যাচ্ছে তাদের যে পণ্যের প্রয়োজন বা অভাব। সেবা প্রাপ্তি, যে বিভিন্ন ধরনের সেবা আফটার সেলস করার পরেও বন্টন প্রণালীর সদস্যরা বিভিন্ন ধরনের সেবা কাস্টমারদের দিয়ে থাকে। বৈচিত্র্যময় পণ্য সরবরাহ, বৈচিত্র্যময় পণ্য, মানুষের চাহিদার শেষ নাই, আরো নিত্য নতুন বৈচিত্র্যময় পণ্য কাস্টমাররা চায়, তাহলে বৈচিত্র্যময় পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে তোমার বন্টন প্রণালীর সদস্যরা আছে তাই। তথ্য সরবরাহ, ভোক্তারা বিভিন্ন ধরনের তথ্য, কোন পণ্যের চাহিদা বেশি, ভবিষ্যতে কোন পণ্যের মূল্য বেড়ে যাবে, এই সব তথ্য বন্টন প্রণালীর সদস্যরা পায়, তোমার এই কাস্টমাররা পায়, ভোক্তারা পায় বন্টন প্রণালীর সদস্যদের কাছ থেকে। দ্বার প্রান্তে পণ্য পাওয়া, ভোক্তারা সহজে দ্বার প্রান্তে হাতের কাছেই পণ্য পেয়ে যায় বন্টন প্রণালীর এর সিস্টেম থাকার কারণেই। পণ্য তুলনা, অন্য যে কোনো পণ্যের সাথে সহজেই তুলনা করতে পারে, যেহেতু হাতের কাছে পণ্য পাচ্ছে, এই সুবিধা ভোগ করতে পারছে বন্টন প্রণালীর কারণেই। তারপর দেখো সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। সমাজের আপামর জনসাধারণ এই বন্টন প্রণালীর থেকেও সুবিধা পাচ্ছে। কিভাবে? কর্মসংস্থান, এই যে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, দালাল, ফড়িয়া, এজেন্ট, এই বিভিন্ন পক্ষগুলো জড়িত বন্টন প্রণালীর সাথে। এদের অনেক শতকরা অনেক লোকেরই কর্মসংস্থানের কাজ হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিভাবে? এই বন্টন প্রণালীর মাধ্যমে। তাহলে সমাজের উন্নয়ন সাধন হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে, বেকারত্বের অবসান ঘটছে, জীবনযাত্রার মান উন্নয়ন। যখন মানুষের কাজ থাকে তখন অর্থ থাকে হাতে, জীবনযাত্রার মানের উন্নয়ন হয়। আর জাতীয় আয় বৃদ্ধি, যখন একটি দেশের বেশি উৎপাদন হয়, বেশি বিক্রয় হয়, জীবনযাত্রার মানের উন্নয়ন হয়, তখন আলটিমেটলি সেই দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, ন্যাশনাল ইনকাম অনেক বেশি বৃদ্ধি পায়। তাহলে এই সবগুলো কাজ সম্পন্ন করার পিছনে কারা কাজ করছে? যে বন্টন প্রণালী। অবশ্যই এই জন্য বন্টন প্রণালীর গুরুত্ব অপরিসীম। দেখো ইম্পর্টেন্স অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, ইংরেজি গুলো একটু ভালোভাবে দেখে নিবে। যে ইট এনেবলস টু কাট ডাউন কস্ট, ব্যয় হ্রাস করে, এন্ড ম্যাক্সিমাইজ সেলস রেভিনিউ, এবং বিক্রয় আয় যেটা আছে সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। দেখো এই যে দ্য নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং চ্যানেল, বা হাউ চ্যানেল মেম্বারস অ্যাড ভ্যালু, কিভাবে চ্যানেল মেম্বাররা ভ্যালু সৃষ্টি করে।
কিভাবে দেখো, যে যখন ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী তিনজন উৎপাদনকারী আছে, তিনজন উৎপাদনকারীর সাথে দেখো কাস্টমার আছে তিনজন। এখন যদি বন্টন প্রণালী ব্যবহার না করা হয়, ডিস্ট্রিবিউটর মাঝে ব্যবহার করা না হয়, তাহলে দেখো এই ম্যানুফ্যাকচার একজন নাম্বার 1 ম্যানুফ্যাকচার যে আছে তাকে তিনজন কাস্টমারের সাথে যোগাযোগ করতে হচ্ছে। দ্বিতীয় ম্যানুফ্যাকচারার বা উৎপাদক যে আছে তাকেও এই তিনজন কাস্টমারের সাথে যোগাযোগ করতে হচ্ছে। তৃতীয় ম্যানুফ্যাকচারার যে আছে তাকেও এই তিনজন কাস্টমারের সাথে যোগাযোগ করতে হচ্ছে। তাহলে তোমার নাম্বার অফ কন্টাক্টস উইদাউট এ ডিস্ট্রিবিউটর নাম এই সংখ্যা হলো, যখন বন্টন প্রণালী ব্যবহার করা হয় না তখন যোগাযোগের সংখ্যা হলো, প্রত্যেক উৎপাদনকারী তিনজন কাস্টমারের সাথে যদি যোগাযোগ করে তাহলে তিনজন উৎপাদনকারী এই তিনজন কাস্টমারের সাথে মোট 9 বার যোগাযোগ করতে হচ্ছে। আর যদি তিনজন কাস্টমার একজন ডিস্ট্রিবিউটর বা বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করে, সে প্রত্যেক কাস্টমারের সাথে যোগাযোগ করে, সেই বন্টন প্রণালীর সদস্য প্রত্যেক কাস্টমারের সাথে যোগাযোগ করে, তাহলে 6 বার যোগাযোগ করলে কাজ সম্পন্ন হয়ে যায়। তাহলে ম্যানুফ্যাকচারের কাজ অনেকাংশে কমে যায়, উৎপাদনকারীর কাজটা অনেকাংশে কমে যায়। এজন্য এইভাবে তোমার বন্টন প্রণালীর সদস্যরা অ্যাড ভ্যালু করে, ভ্যালু যোগ করে, মার্কেটিং এ ভ্যালু যোগ করে। The importance of distribution channel, দেখো টাইমলি ডেলিভারি অফ প্রোডাক্টস, টাইমলি সময় মতো সরবরাহ করতে পারে, মেইনটেইন স্টক অফ প্রোডাক্টস, পণ্যের যে মজুদ সংরক্ষণ করতে পারে, প্রোভাইড মার্কেট ইনফরমেশন, বাজারের তথ্য সরবরাহ করতে পারে, প্রমোশন অফ গুডস, পণ্যের উন্নয়ন প্রসারমূলক কার্যক্রম করতে পারে, প্রোভাইড ফাইন্যান্স, অর্থ সংস্থান করে, জেনারেটস এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ডিস্ট্রিবিউশন অফ রিস্ক, ঝুঁকি এই বন্টন করা যায় ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। যে বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে ভ্যালু যোগ করে, দেখো উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে ভ্যালু যোগ করে আর ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে ভ্যালু যোগ করে। উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে বাজার তথ্য সরবরাহ, বাজার থেকে বন্টন প্রণালীর সদস্যরা বাজার অ্যানালাইসিস করে উৎপাদককে বিভিন্ন তথ্য সরবরাহ করে, যাতে উৎপাদনকারী সহজেই তথ্য পেয়ে যায় যে কাস্টমাররা কোন ধরনের পণ্য চায়, কি কোন পণ্যের চাহিদা ফিল করছে, এগুলো তোমার আগে থেকে পেয়ে যায় উৎপাদনকারী। কার মাধ্যমে? বন্টন প্রণালীর সদস্য এর মাধ্যমে। মূলধন সরবরাহ, অনেক সময় বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদককে মূলধন সরবরাহ করে থাকে। ঝুঁকি হ্রাস, উৎপাদনকারীর একার পক্ষে সব ঝুঁকি নেওয়া সম্ভব হয় না, এজন্য পণ্য বিক্রয় করে দেয় বন্টন প্রণালীর সদস্যরা, তারা ঝুঁকি ভাগ করে নেয়, তাহলে উৎপাদনকারীর ঝুঁকি হ্রাস পায়। ভারসাম্য রক্ষা, ঝুঁকি হ্রাস করার পরে মাধ্যমে ব্যালেন্স রক্ষা হয় তোমার বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমে। মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের মূল্য স্থিতিশীল রাখা যায় বন্টন প্রণালীর মাধ্যমে। প্রসারে সহায়তা, বন্টন প্রণালীর সদস্যরা অনেক সময় প্রসারমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে, বিজ্ঞাপন দেয়, পণ্য সম্পর্কে কাস্টমারদের অবহিত করে, জনসংযোগ কার্যক্রম করে। এরা যে উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে এই সহায়তাগুলো করে থাকে বন্টন প্রণালী, যার ফলে ভ্যালু যোগ হয়, বন্টন প্রণালীর সদস্যরা ভ্যালু যোগ করে। উৎপাদকের দৃষ্টিকোণ থেকে ভ্যালু যোগ করা বলতে বোঝায় যে তোমার পণ্য সম্পর্কে কাস্টমাররা পজিটিভ বা ইতিবাচক প্রভাব, যে এই প্রোডাক্ট ভালো কিংবা কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা মানে ভ্যালু যোগ করা। তাহলে তোমার ভোক্তারা যখন পণ্য সম্পর্কে জানে, সহজে পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবে পণ্যের ভ্যালু যোগ হয়। উৎপাদক এই ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে দেখো সর্বনিম্ন ব্যয়ে পণ্য সরবরাহ, সর্বনিম্ন ব্যয়ে পণ্য ভোক্তারা পেয়ে যায়, জীবনযাত্রার মান উন্নত হয়, যেহেতু অল্প অর্থ ব্যয় করে অল্প সময় ব্যয় করে পেয়ে যায় পণ্য, উন্নত মানের পণ্য, বৈচিত্র্যময় পণ্য ভোগ করতে পারে, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। ভোক্তার দ্বার প্রান্তে পণ্য পৌঁছানো, বন্টন প্রণালীর সদস্য আছে বলেই ভোক্তারা তাদের দ্বার প্রান্তে হাতের কাছে পণ্য পেয়ে যায়। তারপর ভোক্তাদের সেবা প্রদান, বিক্রয় পরবর্তীও সেবা পায়, আবার কোন পণ্যের ভবিষ্যতে দাম বেড়ে যাবে কিংবা বাজারে এই মুহূর্তে কোন পণ্যটা বেশি প্রচলিত, সব জানতে পারে বন্টন প্রণালীর মাধ্যমে। তাহলে ভোক্তাদের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে বন্টন প্রণালীর মাধ্যমে। অর্থ সংস্থান, বন্টন প্রণালীর সদস্যরা অনেক সময় বাকিতে বা কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা দেয় ভোক্তাদের। তাহলে এইভাবে তোমার বন্টন প্রণালীর সদস্যরা ভ্যালু যোগ করে বাজারজাতকরণে। যে হাউ চ্যানেল
মেম্বার অ্যাড ভ্যালু, যে যদি 3 জন উৎপাদনকারী 3 জন কাস্টমারের সাথে আলাদাভাবে যোগাযোগ করে উইদাউট ডিস্ট্রিবিউটর বন্টন প্রণালীর সদস্য বাদে, তাহলে 9 বার যোগাযোগ করতে হয়। আর যদি একজন মাত্র ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হয় তাহলেও তুমি 6 বার যোগাযোগ করলে হয়ে যাবে। তাহলে গুরুত্ব বুঝতেই পারছো যে কিভাবে বন্টন প্রণালীর সদস্য ভ্যালু যোগ করে। এবার আসে বন্টন প্রণালীর কার্যাবলী। কি কি কার্য সহায়তা করে, কার্যাবলী সম্পন্ন করে বন্টন প্রণালীরা? দেখো, তথ্য সরবরাহ, সবাইকে তথ্য দিয়ে সরবরাহ করে, উৎপাদককে ভোক্তাকে সবাইকে প্রসারমূলক উৎপাদনকারীর পক্ষ হয়েও বিভিন্ন প্রসারমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে বন্টন প্রণালীর সদস্যরা। যোগাযোগ স্থাপন, দুই পক্ষের মধ্যে উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগাযোগ স্থাপন, সংযোগ সাধন বা ব্রিজ সেতু স্থাপন করে তোমার বন্টন প্রণালীর সদস্যরা। সামঞ্জস্য বিধান, উৎপাদক ও ভোক্তার মধ্যে যে সামঞ্জস্যতা বিধান করে, সমঝোতা, দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেয় পণ্যের যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। বস্তুগত বন্টন, গুদামজাতকরণ, পরিবহন, এগুলো বস্তুগত বন্টন কার্যের অন্তর্ভুক্ত। তাহলে বন্টন প্রণালীর সদস্যরা পণ্য ক্রয় করে অনেক সময় গুদামজাতকরণ করছে, পরিবহনের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিচ্ছে, তাহলে বস্তুগত বন্টন কার্য সম্পন্ন করছে বন্টন প্রণালী। তারপর দেখো অর্থ সংস্থান, উৎপাদককে অর্থ দিয়ে থাকে, আবার তোমার ভোক্তাদেরকেও বাকিতে ধারে পণ্য ক্রয়ের সুযোগ দিয়ে থাকে, এইভাবেও অর্থ সংস্থান করে থাকে। ঝুঁকি গ্রহণ, উৎপাদনকারীর ঝুঁকি বন্টন প্রণালী গ্রহণ করে থাকে। যে এই কাজগুলো বন্টন প্রণালীর কার্যাবলী। ফাংশনস অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, দেখো কি কি করে। ট্রান্সফার, কমিউনিকেশন, যোগাযোগ করে দেয়। নেগোসিয়েশন, দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। অর্ডারিং, অর্ডার গ্রহণ করে। ফাইন্যান্সিং, অর্থ সংস্থান করে। রিস্ক টেকিং, ঝুঁকি গ্রহণ করে। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন করে দেয়, পণ্যের বন্টন করে দেয়। পেমেন্টস, পরিশোধ করে, অর্থ সংস্থান করে। ট্রান্সফার, পণ্য পৌঁছে দেয়। ফাংশনস অফ মার্কেটিং চ্যানেল, স্টোরিং করে পণ্য। অ্যালোকেশন, প্রোডাক্ট প্রমোশন, রিস্ক অ্যানালাইসিস, অ্যাকুমুলেশন, অ্যাসর্টিং, নেগোসিয়েশন, এগুলো ভালোভাবে দেখে নিবে আরো। মার্কেটিং চ্যানেল ফাংশনস, the physical distribution হলো ট্রান্সপোর্টিং এন্ড স্টোরিং গুডস, পরিবহন করে এবং পণ্য গুদামজাতকরণ করে। ফাইন্যান্সিং, অর্থ সংস্থান করে। দেখো এগুলো ভালোভাবে দেখে নিবে। ইনফরমেশন, বিভিন্ন তথ্য ডাটা রিসার্চ করে কাস্টমারদের সরবরাহ করে, উৎপাদককে সরবরাহ করে। এবার পরবর্তী বিষয় দেখো, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি ব্যবহারের কারণ। কেন তুমি বাজারজাতকরণের মধ্যস্থ কারবারি ব্যবহার করবে? বাজার তথ্য সরবরাহ, বাজারের যে তথ্যগুলো আছে, কাস্টমারদের চাহিদা, প্রয়োজন, কোন পণ্য কাস্টমাররা চাচ্ছে, কোন পণ্যের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল, এগুলো সব তথ্য সরবরাহ করে কাস্টমারের কাছ থেকে তথ্য সরবরাহ করে বাজার বিশ্লেষণ করে উৎপাদনকারীর কাছে পৌঁছায় দেয়। এর জন্য বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয়। নতুন ক্রেতা খুঁজে বের করা, বর্তমান ক্রেতাদের পাশাপাশি নতুন ক্রেতা খুঁজে বের করে মধ্যস্থ কারবারিরা, এর জন্য মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয়। ক্রেতাদের ধরে রাখা, বর্তমান যারা ক্রেতা আছে তাদেরকে বিভিন্ন সেবা পরামর্শ দিয়ে ক্রেতাদের ধরে রাখে। অর্থ সংস্থান, দুই পক্ষকে অর্থের সংস্থান করে, এজন্য বাজারজাতকরণে মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয়। ঝুঁকি হ্রাস, সবারই ঝুঁকি কমে যায়। যখন একার পক্ষে ঝুঁকি নেওয়াটা বেশি কষ্টকর হয়, তখন ঝুঁকিটা যদি বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে সবার ঝুঁকি হ্রাস পেয়ে যায়। উৎপাদন ব্যয় হ্রাস, উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছাতে যে অনেক দেরি হয়, অনেক সময় ব্যয় হয়, অনেক অর্থ ব্যয় হয়, কিন্তু মধ্যস্থ কারবারি সেই কাজটি করে দেয়, তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, উৎপাদনকারী হ্রাস পায়, আবার কাস্টমাররাও স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারে। প্রসারে সহায়তা, বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়ে জনসংযোগ কার্যক্রম করে পণ্য সম্পর্কে কাস্টমারকে অবহিত করে মধ্যস্থ কারবারি, যা প্রসারে সহায়তা করে। এজন্য মূলত মধ্যস্থ কারবারি নিয়োগ করা হয়। ভোক্তাদের দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া, উৎপাদনকারীর এককভাবে সব পণ্য ভোক্তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে না, তাহলে মধ্যস্থ কারবারি নিয়োগের মাধ্যমে ভোক্তাদের দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া
সম্ভব হয়। সেবা প্রদান, বিভিন্ন তথ্য দিয়ে কিংবা পরামর্শ দিয়ে কাস্টমারদেরকে সেবা প্রদান করে এবং উৎপাদককেও সেবা প্রদান করছে মধ্যস্থ কারবারি। এজন্যই মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয়। জীবনযাত্রার মান উন্নয়ন, এই যে মধ্যস্থ কারবারি হিসেবে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তাহলে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এজন্যই মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয় বাজারজাতকরণে। সো হোয়াই ইউজ ইন্টারমিডিয়ারিজ, কেন মধ্যস্থ কারবারি ব্যবহার করা হয়? দেখো, মধ্যস্থ কারবারি পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য কাস্টমারের কাছে পৌঁছে দেয়। জিওগ্রাফি, ভৌগোলিকভাবে কাস্টমার মে লিভ টু ফার টু বি রিচড ডাইরেক্টলি অর স্প্রেড ওয়াইডলি। কাস্টমার অনেক দূরে অবস্থান করে উৎপাদকের কাছ থেকে, তাহলে তোমার তাও অনেক দূরে পৌঁছে দিচ্ছে সরাসরি বা বিস্তৃতভাবে, স্প্রেড ওয়াইডলি কিভাবে? এই যে ইন্টারমিডিয়ারিজ, মধ্যস্থ কারবারিরা পণ্য পৌঁছে দেয়। এগুলো ভালোভাবে আরো দেখবে। এবার আসি পরবর্তী বিষয়, প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত। এই যে তুমি বন্টন প্রণালী ব্যবহার করছো, এই বন্টন প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত কি কি বিষয় আছে দেখো। ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ, প্রথমেই তোমাকে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রণালীর উদ্দেশ্য সীমাবদ্ধতা, প্রণালীর কোনো কি উদ্দেশ্যে প্রণালী নির্ধারণ করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, কিংবা কোনো সীমাবদ্ধতা আছে কিনা সেটা তোমাকে অ্যানালাইসিস করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নকশা প্রণয়ন করতে হবে। প্রধান বিকল্প প্রণালী সমূহ চিহ্নিতকরণ, প্রধান বিকল্প প্রণালী সমূহ মূল্যায়ন, আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন। দেখো, ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ, ভোক্তাদের প্রয়োজন, ক্রয়ের পরিমাণ, কাস্টমাররা যদি অল্প পরিমাণে পণ্য ক্রয় করে তাহলে তোমার প্রণালীর কাস্টমারদেরকে বেশি সুবিধা, বেশি হেল্প করা যায়, বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে তোমার ক্রয়ের পরিমাণের উপর বন্টন প্রণালীর কেমন হবে তার নকশা প্রণয়ন করতে হবে। অপেক্ষার সময়, কাস্টমাররা সাধারণত অপেক্ষা করে পণ্য ক্রয় করতে চায় না, তাহলে কেমন ভাবে কিভাবে কাস্টমারের হাতের কাছে দোরগোড়ায় আরো পণ্য পৌঁছে দেওয়া যায়, ঘরে বসে কিভাবে পাবে কাস্টমাররা, অনলাইনে পণ্য ক্রয় করতে পারবে, সেগুলো বিশ্লেষণ করে নকশা প্রণয়ন সিদ্ধান্ত করতে হবে। প্রণালীর স্থানগত সুবিধা, এমন স্থানে পণ্য রাখতে হবে যাতে কাস্টমাররা সহজেই সেখান থেকে পণ্য গ্রহণ করতে পারে। পণ্য বৈচিত্র্য, পণ্যের ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে, একই পণ্য কাস্টমাররা সবসময় চায় না, তাহলে তোমাকে পণ্য বৈচিত্র্য এর বিষয় বিবেচনা করে বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করতে হবে। বৈচিত্র্যময় পণ্য সম্পর্কে কাস্টমারদের জানানোর জন্য দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করা হয়। সেবা সমর্থন, বিভিন্ন প্রকার সেবা, বাসায় পৌঁছে দেওয়া, বাসায় এসে স্থাপন, ইনস্টলেশন, মেরামত সার্ভিস, ফ্রি সার্ভিসিং, এগুলো সব এই সেবা সমর্থন কাস্টমারদের পক্ষে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করে প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর নাম্বার 2, প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা। প্রণালীর উদ্দেশ্য সীমাবদ্ধতা দেখো, পণ্যের বৈশিষ্ট্য, কোম্পানির বৈশিষ্ট্য, মধ্যস্থ কারবারির বৈশিষ্ট্য, পরিবেশগত উপাদান। এটা দেখি একটু ডিটেলস দেখে আসি। প্রণালীর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা নির্ধারণ। দেখো, পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? বস্তুগত প্রকৃতি, প্রযুক্তিগত প্রকৃতি, পণ্যের আকৃতির উপর নির্ভর করে, পণ্য যদি তোমার বড় সাইজের হয় তাহলে প্রণালী বন্টন প্রণালীর দীর্ঘ সারি করা লাগবে, আর যদি সহজে বহন করা যায়, আকৃতি কম থাকে, বস্তুগত প্রকৃতি কম হয়, তাহলে তোমার পণ্য সহজেই অল্প বন্টন প্রণালী ব্যবহার করে পণ্য কাস্টমারের কাছে পৌঁছানো যায়। প্রযুক্তিগত প্রকৃতি, পণ্য প্রযুক্তিগতভাবে কোন প্রকৃতির তার উপর নির্ভর করে বন্টন প্রণালী ব্যবহার করা হয়। পণ্য সারির দৈর্ঘ্য, পণ্যর সারির মধ্যে কতগুলো পণ্য আছে সেটা পণ্য সারির দৈর্ঘ্য, পণ্য সারির দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করা হয়। বাজার অবস্থান সম্পর্কে ভিত্তি করে, পণ্যের বাজার অবস্থান কি, বর্তমানে কোন অবস্থানে আছে পণ্যটি, সেটার উপর ভিত্তি করে বন্টন প্রণালীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির আর্থিক অবস্থার উপরে নির্ভর করে বন্টন প্রণালীর সদস্য নির্ধারণ করতে হয় বা ডিজাইন করতে হয়। এবং কোম্পানির আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে বেশি দীর্ঘ বন্টন প্রণালীর ব্যবহার করা যায়, আর যদি খারাপ থাকে তাহলে অল্প বন্টন প্রণালীর মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হয়। বাজার নিয়ন্ত্রণের ইচ্ছা,
বাজার নিয়ন্ত্রণে ইচ্ছা কোম্পানির আছে কিনা, কোম্পানির সুনাম থাকলে সবাই অনেক মধ্যস্থ কারবারি যে প্রণালীর সদস্য হতে চাইবে, কিন্তু যদি প্রতিষ্ঠানের সুনাম না থাকে, গুডউইল না থাকে, তাহলে প্রণালীর সদস্য নির্ধারণ করা, ডিজাইন করা, নকশা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণও কোম্পানির জন্য কষ্টকর। বাজারজাতকরণ কৌশল, কোম্পানি কোন ধরনের বাজারজাতকরণ কৌশল অ্যাপ্লাই করে তার উপর ভিত্তি করে প্রণালীর বন্টন প্রণালীর সদস্য নির্ধারণ করতে হয়, ডিজাইন করতে হবে। মধ্যস্থ কারবারির বৈশিষ্ট্য, মধ্যস্থ কারবারি যখন নির্ধারণ করতে হবে তখন মধ্যস্থ কারবারির এই বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখতে হবে, যে তাদের আর্থিক সামর্থ্য কেমন, প্রসার কার্য সম্পাদনের সামর্থ্য, তারা যে প্রসারমূলক কার্যক্রম করবে তার সামর্থ্য আছে কিনা, বিক্রয়োত্তর সেবা দানের ক্ষমতা, কাস্টমাররা বিক্রয় পরবর্তী সেবা চাইবে, তার বিক্রয় পরবর্তী সেবা প্রদানের ক্ষমতা মধ্যস্থ কারবারিদের আছে কিনা বিবেচনায় রেখে বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করতে হবে। পরিবেশগত উপাদান, অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক, একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো কেমন, অর্থনৈতিক উন্নয়ন কিংবা উন্নত অনুন্নত কোন প্রকৃতির অর্থনীতি দেশে বিদ্যমান, তার উপরে ভিত্তি করে তোমার বন্টন প্রণালীর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আইনত বাধা, আইনগত কোনো বাধা বিপত্তি আছে কিনা সেগুলো দেখে তারপরে তোমাকে বন্টন প্রণালী নকশা প্রণয়ন করতে হবে। এবার দেখো প্রধান বিকল্প প্রণালী সমূহ চিহ্নিতকরণ, মধ্যস্থ কারবারিদের ধরন, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির সংখ্যা, প্রণালীর সদস্যদের দায়িত্ব, এগুলো অ্যানালাইসিস করে, প্রধান বিকল্প সমূহ অ্যানালাইসিস করে চিহ্নিতকরণ করে তারপর বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করতে হবে। প্রধান বিকল্প প্রণালী সমূহ মূল্যায়ন, অর্থনৈতিক মানদণ্ড, নিয়ন্ত্রণ মানদণ্ড, খাপ খাওয়ানো মানদণ্ড, তারপরে আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা। আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন কিন্তু এত সহজ কাজ নয়। আন্তর্জাতিক অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে, অন্য বন্টন প্রণালীর সাথে কম্পেয়ার করে তারপরে আন্তর্জাতিক বন্টন প্রণালীর নকশা প্রণয়ন করতে হবে। যে প্রধান বিকল্প প্রণালী সমূহ চিহ্নিতকরণের মধ্যে দেখো মধ্যস্থ কারবারিদের ধরন, মধ্যস্থ কারবারি কোম্পানির বিক্রয় শক্তি, তারা কোন ধরনের বিক্রয়ে অভ্যস্ত, ওই প্রতিষ্ঠানের ওই মধ্যস্থ কারবারি বেশি পরিমাণে বিক্রয় করতে পারে কিনা, উৎপাদকের সংস্থা, শিল্প পরিবেশক, এই সবগুলো বিষয় বিবেচনায় রেখে তারপর প্রধান বিকল্প প্রণালী চিহ্নিতকরণ করতে হবে। বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির সংখ্যা, ব্যাপক বন্টন, কিছু পণ্য আছে যে ব্যাপক বন্টন প্রণালীর মাধ্যমে বা মধ্যস্থ কারবারির মাধ্যমে পণ্য কাস্টমারের কাছে পৌঁছাতে হয়, আবার কিছু আছে যে সীমিত বন্টন প্রণালী ব্যবহার করেও কাস্টমারের কাছে পণ্য পৌঁছানো যায়, আর কিছু নির্বাচিত বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য পৌঁছানো যায়। এবার দেখো প্রণালীর সদস্যদের দায়িত্ব, কি কি দায়িত্ব থাকে, মূল্যনীতি, লেনদেনের শর্তাবলী, মধ্যস্থ কারবারিদের কাজের এলাকা নির্ধারণ, কোন মধ্যস্থ কারবারি কোন এলাকায় কাজ করবে তা আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। পারস্পরিক সেবা দায়িত্ব, তারা পারস্পরিকভাবে কাস্টমারদের সেবা দিচ্ছে কিনা এবং সঠিক দায়িত্ব পালন করছে কিনা, এগুলো অ্যানালাইসিস করে প্রধান বিকল্প প্রণালী সমূহ চিহ্নিতকরণ করা লাগবে। যে চ্যানেল ডিজাইন ডিসিশনস কি কি আছে, অ্যানালাইজিং কাস্টমার সার্ভিস নিডস, কাস্টমারের আগে কি কি প্রয়োজন তা শনাক্তকরণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সেটিং চ্যানেল অবজেক্টিভস অ্যান্ড কনস্ট্রেন্টস, আগে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে নিতে হবে। আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভস, বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। টাইপস অফ ইন্টারমিডিয়ারিস, মধ্যস্থ কারবারিদের ধরন, নাম্বার অফ ইন্টারমিডিয়ারিস, মধ্যস্থ কারবারির সংখ্যা, রেসপন্সিবিলিটিস অফ ইন্টারমিডিয়ারিস, মধ্যস্থ কারবারিদের দায় দায়িত্ব। ইভ্যালুয়েটিং দ্য মেজর অল্টারনেটিভস, যে মেজর প্রধান বিকল্প সমূহ আছে তা মূল্যায়ন করে নিতে হবে। ডিজাইনিং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল, আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চ্যানেল বন্টন প্রণালীর নকশায়ন করা যাবে। when to make চ্যানেল ডিজাইন ডিসিশন, এগুলো ভালোভাবে দেখে নিবে তোমাদের সুবিধার্থে এই চিত্রগুলো বারবার দেয়া। এবার দেখো পরবর্তী বিষয় চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন। চ্যানেল ম্যানেজমেন্ট, যে বন্টন প্রণালীর যে সিদ্ধান্ত, এটা ব্যবস্থাপক কিভাবে সেই সিদ্ধান্তটা নিবে। দেখো প্রথমে সিলেক্টিং, সদস্য নির্বাচন, বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করবে, তারপর তাদেরকে ট্রেনিং করবে এবং মোটিভেশন প্রশিক্ষণ দিবে এবং প্রেরণা দিবে, ফাইনালি যেয়ে তাদের কার্যক্রম মূল্যায়ন করবে। যে একটু ডিটেলস দেখি আমরা। চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনস, বন্টন প্রণালীর ব্যবস্থাপনা সিদ্ধান্ত। প্রথমে সিলেক্টিং চ্যানেল মেম্বার্স, বন্টন প্রণালীর সদস্য নির্বাচন কিভাবে, আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স
ডিস্টিংগুইশ দ্য বেস্ট চ্যানেল মেম্বার্স, কারা সর্বোচ্চ সেবা দিতে পারবে, কোন ডিস্ট্রিবিউশন চ্যানেল সর্বোচ্চ সেবা দিতে পারবে সেরকম সদস্য নির্বাচন করা। তারপর দেখো ম্যানেজিং অ্যান্ড মোটিভেটিং চ্যানেল মেম্বার্স, তাদেরকে ম্যানেজ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, প্রেরণা দিতে হবে, দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ অভিজ্ঞ করে তুলতে হবে। যে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ কি, পার্টনার রিলেশনশিপ তাদের সম্পর্ক, ব্যবস্থাপকদের সাথে সম্পর্ক এবং কাস্টমারের সাথে যারা ভালো সম্পর্ক রাখবে এরকম ভাবে তাদেরকে প্রেষিত করতে হবে, প্রেরণা দিতে হবে এবং তাদেরকে ম্যানেজিং ব্যবস্থাপনা আর কাজ করতে হবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ইভ্যালুয়েটিং চ্যানেল মেম্বার্স, ফাইনালি যে কাস্টমার চ্যানেল মেম্বাররা যে কাজগুলো করলো তার কার্যক্রম মূল্যায়ন করতে হবে। যারা পারফরমেন্স ভালো করবে তাদেরকে পুরস্কৃত করা যাবে, যেমন পারফরমেন্স শুড বি চেকড এগেইনস্ট স্ট্যান্ডার্ড, পারফরমেন্সটা কেমন হলো সেটা চেক করতে হবে, যে স্ট্যান্ডার্ড একটা মান আছে মানসম্মত হলো কিনা তার ভিত্তিতে। চ্যানেল মেম্বার শুড বি রিওয়ার্ডেড, যারা ভালো কাজ করলো তাদেরকে পুরস্কৃত করা যায়। or replace as directed by performance, অথবা চ্যানেল মেম্বার যারা আছে তাদেরকে বাদ দিয়ে যদি খারাপ করে, স্ট্যান্ডার্ড মানের চেয়েও খারাপ করে, তাহলে তোমার তাদেরকে রিপ্লেস করে অন্য ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়োগ করতে হবে ব্যবস্থাপককে। এইগুলো ব্যবস্থাপনা চ্যানেল ডিসিশন সিদ্ধান্ত। যে চ্যানেল পরবর্তী বিষয় চ্যানেল বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন, চ্যানেল আচরণ এবং সংগঠন। চ্যানেল আচরণ সংগঠন দেখো, ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম, ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেমের মধ্যে আর কনভেনশনাল মার্কেটিং সিস্টেম। কনভেনশনাল মার্কেটিং সিস্টেম হলো যেটাই দেখো প্রোডিউসার থেকে হোলসেলার, রিটেইলার আর কনজিউমার, এদের একটার সাথে আরেকটার কোনো দায়বদ্ধতা নাই কিংবা কোনো ইন্টার কানেকশন নাই, আন্তঃসম্পর্ক নাই। এখানে তোমার এই যে কনভেনশনাল মার্কেটিং সিস্টেম, এটা হলো প্রথাগত, মানে পুরাতন একটা বাজারজাতকরণ পদ্ধতি, পুরাতন চ্যানেল, পুরাতন বন্টন প্রণালী। আর এখানে দেখো ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম, ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেমটা দেখো প্রোডিউসার থেকে রিটেইলার, হোলসেলার, উৎপাদনকারীর সাথে হোলসেলার এবং রিটেইলার, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সম্পর্কিত, একজনের সাথে আরেকজনের খুব ইন্টার কানেকশন থাকে এবং এদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরা একত্রে কাজ করে কনজিউমারের কাছে পণ্য পৌঁছে দেয়, ভোক্তার কাছে। এরা একে অন্যের সাথে ভালো সম্পর্ক রাখে এবং দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আরেকটা আছে হরিজন্টাল মার্কেটিং সিস্টেম। এই তিনটি চ্যানেল বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন। একটু দেখে নিবে ভালোভাবে বিষয়গুলো, সময় স্বল্পতার কারণে সব বলা সম্ভব হচ্ছে না। বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে দেখো, বাজার বিবেচনা, পণ্য বিবেচনা, কোম্পানি বিবেচনা, মধ্যস্থ কারবারি বিবেচনা, সরকারি বিধিনিষেধ, মুনাফা সংক্রান্ত বিবেচনা। বাজার বিবেচনার সময় ক্রেতার সংখ্যা, সেই পণ্যের কাস্টমার যদি অনেক বেশি হয় তাহলে বন্টন প্রণালীর দীর্ঘ বন্টন প্রণালী সারি ব্যবহার করতে হবে। ক্রেতার অবস্থান, ক্রেতারা যদি তোমার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিছু পণ্য আছে যে শুধু শহর অঞ্চলের মানুষই ক্রয় করে, তাহলে অল্প বন্টন প্রণালী নির্বাচন করলেই হবে। অর্ডারের পরিমাণ, কাস্টমাররা একই সাথে কত পরিমাণ পণ্য অর্ডার করছে তার উপর নির্ভর করবে। ক্রেতার ক্রয় অভ্যাসের উপর নির্ভর করবে। পণ্য বিবেচনায় দেখো পণ্যের একক প্রতি মূল্য যদি কম হয়ে থাকে তাহলে একরকম বন্টন প্রণালী, আবার যদি পণ্যের একক প্রতি মূল্য বেশি হয় তাহলে বন্টন প্রণালীর ধরন ভিন্ন রকম হবে। আকার ও ওজনের উপর নির্ভর করবে বন্টন প্রণালী। পচনশীলতা, পণ্য যদি খুব বেশি পচনশীল হয় তাহলে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করে দ্রুত পণ্য বিক্রি করতে হবে। কারিগরি প্রকৃতি, এই সবগুলো বিষয় পণ্য বিবেচনার অন্তর্ভুক্ত। কোম্পানি বিবেচনা, কোম্পানির আর্থিক অবস্থা, কোম্পানির সুনাম, নিয়ন্ত্রণের ইচ্ছা, ব্যবস্থাপনার যোগ্যতা। মধ্যস্থ কারবারি দেখো সেবা প্রদান ক্ষমতা, সহজলভ্যতা, সুনাম ও আর্থিক সংগতি। আর সরকারি বিভিন্ন বিধিনিষেধ থাকে আর মুনাফা সংক্রান্ত বিবেচনা। এগুলো বিবেচনায় রেখে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করতে হবে। যে ইংরেজিতেও দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে। ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য চয়েস অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল, বন্টন প্রণালীর যখন নির্ধারণ করবে তখন বিবেচ্য বিষয়সমূহ। দেখো খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব।
তোমরা জানো যে বন্টন প্রণালীর সদস্যদের মধ্যে পাইকারি ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী আছে, দালাল, ফড়িয়া, মধ্যস্থ কারবারি, এরা সবাই। তাহলে খুচরা ব্যবসায়ী কারা? যারা পণ্য পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে বা উৎপাদকের কাছ থেকে ক্রয় করে কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে, তাদেরকে খুচরা ব্যবসায়ী বলা হয়। খুচরা ব্যবসায়ী কি কি কাজ করে দেখো, নিজের জন্য সম্পাদিত কাজ, ক্রেতাদের জন্য সম্পাদিত কার্যাবলী, আর উৎপাদক বা পাইকারের জন্য কার্যাবলী সম্পন্ন করে। নিজের জন্য পণ্য ক্রয়, বিক্রয়, মূল্য নির্ধারণ, ঝুঁকি গ্রহণ, হিসাব রক্ষণ, বিজ্ঞাপন, প্রশিক্ষণ গ্রহণ করে। আর ক্রেতাদের জন্য নিয়মিত পণ্য সরবরাহ করে। খুচরা ব্যবসায় আছে বলেই কাস্টমাররা নিয়মিত পণ্য পেয়ে থাকে। পরামর্শ দান, বাজার তথ্য সরবরাহ, বিক্রয়োত্ত সেবা, বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ, উন্নত মানের পণ্য সরবরাহ, পণ্য প্রদর্শন, বিভিন্ন পণ্য আগে থেকে প্রদর্শন করে কাস্টমারদেরকে পণ্য সম্পর্কে জানায়। পণ্য ফেরত গ্রহণ, যদি কোয়ালিটি খারাপ হয়, পণ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে পণ্য ফেরত গ্রহণ করে। গুদামজাতকরণ করে। উৎপাদকদের বা পাইকারের জন্য কি কি কাজ করে দেখো, উৎপাদকদের বা পাইকারের কাছ থেকে মূলত খুচরা ব্যবসায়ী পণ্য ক্রয় করে ভোক্তার কাছে পৌঁছায়। পণ্য বিক্রয়, পণ্য সংরক্ষণ, অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, বাজার তথ্য সরবরাহ, বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহন, যে ইংরেজিতেও দেওয়া আছে দেখবা, ফাংশনস অফ রিটেইলিং, খুচরা ব্যবসায়ীর কার্যাবলী। খুচরা ব্যবসার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ দেখো, সেবা প্রদানের ভিত্তিতে পণ্য সারি ভিত্তিক, আপেক্ষিক মূল্য ভিত্তিক, সংগঠন ভিত্তিক, ব্যবসা একত্রীকরণ, দোকানবিহীন খুচরা ব্যবসায়। সেবার দানের ভিত্তিতে দেখো স্বসেবা খুচরা ব্যবসায়, যেখানে কাস্টমাররা নিজে যে সব কার্যক্রম সম্পন্ন করে পণ্য ক্রয় করে, সেটা স্বসেবা খুচরা ব্যবসায়। সীমিত সেবা খুচরা ব্যবসায়, যে অল্প পরিমাণ খুচরা ব্যবসায়ী সেবা দিচ্ছে এবং কিছু কাস্টমাররা নিজেই সেবা গ্রহণ করছে। আর পূর্ণ সেবা দানকারী, যেখানে খুচরা ব্যবসায়ী পূর্ণ সেবা দান করে কাস্টমারদের। তার ভিত্তিতে যে সেবা প্রদানের ভিত্তিতে পার্থক্য শ্রেণী বিভাগ করা যায়। পণ্য সারি ভিত্তিক, বিশিষ্ট পণ্যের দোকান, বিভাগীয় বিপণী, এই যে বিভাগীয় বিপণী হিসেবে তোমরা জানো যে ঢাকা শহরে স্বপ্ন, এগোরা, এগুলো বিভাগীয় বিপণীর উদাহরণ। সুপার মার্কেট, কনভেনিয়েন্স স্টোর, সুপার স্টোর, যেখানে একই ধরনের পণ্য পাওয়া যায়। ধরো প্রসাধনী সামগ্রী কিংবা খাদ্য সামগ্রী, ভোগ্য পণ্য, প্রণালী ধ্বংসকারী। তারপর আপেক্ষিক মূল্য ভিত্তিক, ডিসকাউন্ট স্টোরেজ, শোরুম একরকম মূল্যে পণ্য বিক্রয় করা হয়, আবার সেই শোরুমেরই ডিসকাউন্ট স্টোরেজ আছে যেখানে একটু কম মূল্য পণ্য বিক্রয় করা হয়। মূল্য হ্রাস খুচরা ব্যবসায়। তারপর সংগঠন ভিত্তিক দেখো, চেইন স্টোরেজ, বিভিন্ন স্টোরের সাথে চেইন করে পণ্য বিক্রি করা হয়। ফ্র্যাঞ্চাইজ সংগঠন, বহু শাখা বিপণী, একটি বিপণীরই বহুগুলো শাখা স্থাপন করে, অনেক শাখা স্থাপন করে বিক্রয় করা হয়। স্বেচ্ছামূলক চেইন, খুচরা ব্যবসায়ীদের সমবায়, খুচরা ব্যবসায়ীরাও সমবায় ভিত্তিতে পণ্য বিক্রয় করে। তারপর ব্যবসায় একত্রীকরণের মাধ্যমে অনেক খুচরা ব্যবসায়ী একত্রিত হয়ে ব্যবসায় করে, সেটা ব্যবসায় একত্রীকরণ বলা হয়। দোকানবিহীন ব্যবসায়, যেটা প্রত্যক্ষ বিক্রয়, দেখো যে অনেক সবজি বিক্রেতা আছে, খুচরা ব্যবসায়ী সরাসরি এসে কাস্টমারকে পণ্য দিয়ে যাচ্ছে, এটা প্রত্যক্ষ বিক্রয়, তাদের কোনো দোকান নাই। তারপর টেলিমার্কেটিং, ক্যাটালগিং, টেলিমার্কেটিং, ওভার টেলিফোনে তারা পণ্য বিক্রি করে। ক্যাটালগ মার্কেটিং, ক্যাটালগ দেখিয়ে, যেমন তোমার জুয়েলারি দোকান, ফার্নিচারের দোকানগুলো ক্যাটালগ দেখিয়ে পণ্য বিক্রি করে দোকানবিহীন খুচরা ব্যবসায়ীগুলো। ক্লাসিফিকেশন অফ রিটেইলার ফরম্যাট দেওয়া আছে, দেখে নিবে। পাইকারি ব্যবসায়ের কার্যাবলী, উৎপাদনকারীর প্রতি কার্যাবলী আছে, খুচরা ব্যবসায়ের প্রতি কার্যাবলী আছে, সমাজের প্রতি। উৎপাদনকারীর পক্ষে দেখো পণ্য বাজারজাতকরণ, সংরক্ষণ, তথ্য সরবরাহ, অর্থসংস্থান, ঝুঁকি হ্রাস, পরিবহন, সম্প্রসারণ, বিজ্ঞাপন। খুচরা ব্যবসায়ের প্রতি ক্রয় প্রতিনিধি, আর্থিক পরামর্শ দেয়, আর্থিক সহায়তা দেয়, পরামর্শ দান, গুদামজাতকরণ, উন্নত মানের পণ্য সরবরাহ, তথ্য সরবরাহ, পণ্য ফেরত গ্রহণ করে খুচরা ব্যবসায়ী এর কাছ থেকে, যদি কোয়ালিটি খারাপ হয়, পণ্যে ত্রুটি থাকে, পণ্য নষ্ট হয়ে যায়। সমাজের প্রতি কার্যাবলী, জনগণের চাহিদা পূরণ, কর্মসংস্থান, নতুন পণ্য ভোগের সুবিধা সৃষ্টি করে দেয় নতুন নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে। জীবনযাত্রার মান উন্নয়ন, মূল্যের স্থিতিশীলতা রক্ষা। যে ফাংশনস প্রোভাইডেড বাই হোলসেলার, এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। অনুশীলন আছে তোমাদের জন্য, নিশ্চয়ই এতক্ষণ অনলাইন লেকচার সম্পন্ন করার পর তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করার পরে সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে।
তথ্যসূত্র আছে, এখান থেকে তথ্য কাজে লাগিয়ে অনলাইন লেকচার সম্পন্ন করা হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাব।